নমস্কার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরও একবার আপনাদের জন্য আপনাদের সমস্যার সমাধান বা আপনাদের মনের মধ্যে লুকিয়ে থাকা অবশ্যই চিকিৎসা শাস্ত্র নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে আমরা কিন্তু একেবারে হাজির হয়ে গিয়েছি। সবথেকে বড় যে প্রশ্নটা এখন মনের কোণে উকি মারে যে সমস্যায় আমরা ভুক্তভোগী সেই সমস্যা থেকে আদৌ রেহাই পাবো তো? কারণ আমাদের চারপাশে যে সমস্ত মানুষগুলো ডায়াবেটিস বা যে কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন বা ক্রিটিক্যাল প্রবলেমে ভুগছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখি শুরুটা তো আছে, শেষটা কিন্তু নেই। একবার শুরু হতে দেখলাম তার সমস্যাটা, কিন্তু দীর্ঘদিন মেডিসিন খেয়েই যাচ্ছেন, কিন্তু আলটিমেট তার সমস্যার সমাধান গিয়ে কোথাও কিন্তু দেখতে পাচ্ছি না। তার মানে সেই পরিণতি কি আমার জীবনেও ঘটবে? তার মানে কি যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ একবার আমাকে অ্যাটাক করলে তার থেকে রেহাই পাওয়ার কোনো পথ নেই? মূলত সেটা কিন্তু ঘটছে বিভিন্ন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। যদি আপনার সুগার হয় বা আপনার প্রেশার বা আপনার থাইরয়েড থাকে, তাহলে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হয় যতদিন বেঁচে থাকবেন ততদিন মেডিসিনটা কিন্তু আপনার পরম বন্ধু, তাকে কোনোদিন আপনি কিন্তু ছাড়তে পারবেন না। এটা আপনার গলায় মাদুলের মতন আপনাকে ঝুলিয়ে রাখতে হবে। সত্যি কি এটা ট্রিটমেন্ট? এটাকেই ট্রিটমেন্ট বলে? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কি বলছে? যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তার কি কোনো স্টপ, কোনো ফুল স্টপ রয়েছে? কোথাও গিয়ে আপনার মেডিসিন সত্যি কি বন্ধ করা সম্ভব? সঠিকটা কি সেটাই আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে আরো একবার জেনে নেব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং যখনই ক্রনিক ডিজিজের কথা মনে আসে, মুখে আসে, মাথায় আসে, তখন একটা নামই কিন্তু উচ্চারিত হয়, সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস, যাকে সাইলেন্ট কিলার বলা হয়। যদি এই রোগটা নিয়ে আপনি এখনো ভাবে সচেতন না হন, তাহলে বলবো সচেতন হন, কারণ সচেতন হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। প্রথমেই ডাক্তারবাবুর থেকে এটাই জানতে চাইবো যে সুগার বা ডায়াবেটিস, এটা ঠিক তো ছিল নামটা, হঠাৎ করে সাইলেন্ট কিলার এই কথাটা কেন একে বলা হয়? আগে আমি সুগার সম্বন্ধে বলে নিই, কারণ আমরা বারবারই টিভিতে আলোচনা করি এই রোগটা নিয়ে, বারবারই আমরা বলি কি এই রোগটা থাকলে বিভিন্ন জিনিসের সমস্যা হতে পারে, আপনি এটাকে সাইলেন্ট কিলার বলছেন। তো আগে আমি একটু রোগটা সম্বন্ধে বলে নিই, কারণ এখনকার বেশিরভাগ পেশেন্টরাই জেনে গেছেন সুগার রোগটা কী, কারণ তারা দীর্ঘদিন ধরে ভুগছেন। এখন নেটের দুনিয়া, নেটে সার্চ করে পাচ্ছেন কি সুগার রোগটা একটা সময় আমাদের এই পৃথিবীর মানে 100 জনের মধ্যে 80 জনকে এফেক্ট করবে, এবং যার মধ্যে এখন আমরা ইন্ডিয়ায় বিশেষ করে দেখতে পাচ্ছি এই সুগার রোগটা কিন্তু ঘরে প্রত্যেকটা বাড়ির মধ্যে একজন বা দুজনকে এফেক্টেড করে দিয়েছে। এবার এই সুগার রোগটা হলে আপনি কি করতে পারেন, বা এতদিন ধরে ভুগছেন, আয়ুর্বেদের হাত ধরেছেন কিনা তাও জানি না, বা এনবিপিতে চিকিৎসা আগে করিয়েছেন কিনা তাও জানি না। আজকে আমরা যে মধ্যমগ্রাম চেম্বার ছিল এবং বেলুর চেম্বার ছিল, দুটো চেম্বারে গেলাম, দুটো চেম্বারের মধ্যে প্রায় 40-50 জন পেশেন্ট ছিলেন। তার মধ্যে আমরা দেখলাম প্রায় 25% পেশেন্ট, মানে 10 থেকে 12টা পেশেন্ট কিন্তু এই সুগার রোগ নিয়ে এসছে। একদম। তারা কিন্তু এখন প্রত্যেকেই ভালো রয়েছে। তার মধ্যে 3 জন পেশেন্ট ইনসুলিন নিতেন, এখন তারা ইনসুলিন টোটালি স্টপ করে দিয়েছেন, তারপরেও তার সুগার লেভেল নর্মাল রয়েছে। একটি পেশেন্ট এসেছিলেন কাকিনাড়া থেকে, আমার এখন মনে পড়ছে মধ্যমগ্রাম চেম্বারে এখনই দেখালেন, ওনার সুগার লেভেল ছিল 350 মানে ফাস্টিং, এবং পিপি ছিল 468। দিনে 2বার বা 3বার তাকে ইনসুলিন নিতে হতো, 3বার না 2বার ঠিক মনে নেই। সকালবেলা 18 ইউনিট, দুপুরবেলা 16 ইউনিট, রাত্রিবেলা 28 ইউনিট। তারপরেও কিন্তু তার সুগারটা কন্ট্রোল হচ্ছিল না। কিন্তু তারপরে আমাদের হাত ধরে, এনবিপির হাত ধরে এবং আয়ুর্বেদের চিকিৎসা করে উনি কিন্তু এখন ইনসুলিনটাকে এখন টোটাল স্টপ করতে পেরেছেন। ওনাকে কোনো মডার্ন মেডিসিনের ওষুধ খেতে হয় না, শুধুমাত্র আমাদের আয়ুর্বেদিক মেডিসিন খেয়েই কিন্তু উনি ভালো রয়েছেন। এবং তার সাথে আর একটা কথা অ্যাড করে দেবো, আমরা বারবার এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে বলি, সুগার রোগের পেশেন্টটা কি আপনাকে সারা জীবন কিন্তু আমাদের মেডিসিনটা খেতে হবে না। কারোর ক্ষেত্রে 4 মাস, 6 মাস, বা কারোর ক্ষেত্রে 1 বছর, বা কারোর ক্ষেত্রে তার থেকে একটু বেশি। কারণ সেটা কিসের ওপর ডিপেন্ড করবে, আপনি কতদিন ধরে এই রোগে ভুগছেন, আপনার কি এই রোগ থেকে অন্য কোনো সমস্যা এসেছে এখনো, সেইটার উপর ডিপেন্ড করবে। আপনি ফোনটা নিন। একদম, অবশ্যই। আসলে সন্তান যতই আধুনিক হয়ে যাক না কেন, মায়ের উপরে কিন্তু কোনোদিন তার স্থান আসে না। ঠিক একই রকম ভাবে আয়ুর্বেদ কিন্তু একেবারে মায়ের স্থানটা অধিকার করে রয়েছে। আধুনিকতার মোড়কে অনেকেই মুড়াতে পারে নিজেকে, কিন্তু সে কিন্তু আয়ুর্বেদের উপরে কোনোদিন উঠতে পারবে না। কে আছেন বলবেন? টিভির ভলিউম 0 করে বলবেন। নমস্কার। হ্যাঁ বলুন, টিভির ভলিউম 0 করে বলুন, কে বলছেন? নমস্কার।
হ্যাঁ নমস্কার, বলুন। আপনি বলুন, কে বলছেন? আমি নবীনপুর থেকে সৈকত বোস। চট করে বলুন, কি সমস্যা? দুটো হাঁটুর অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট স্পেস ডিমিনিশ। আচ্ছা, বয়স কত? ঠিক হবে কিনা? অবশ্যই ঠিক হবে। বয়স কত আপনার? বয়স 57। 57। এই রোগে কতদিন ধরে ভুগছেন? 4 বছর। 4 বছর ধরে। আচ্ছা, এখন হাঁটা চলা করলে কি পায়ের মধ্যে কোনো আওয়াজ হয় বা পাটা ফুলে আছে এরকম মনে হয়? তা পড়েনি, কিন্তু আওয়াজ হয়। আচ্ছা, অস্টিওপোরোসিসটা কতদিন ধরা পড়েছে? এই 4 বছর। ডাক্তাররা বলে দিয়েছেন তো অস্টিওপোরোসিস মানে আপনার হাড়গুলো দুর্বল হয়ে যাচ্ছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে হাড়গুলো, কিন্তু এটা বলেছেন তো ডাক্তাররা? টিভির ভলিউমটা জিরো করবেন, আপনি শুনতে থাকুন, শুনতে টিভিতে আমি থাকুন। আপনাকে বলছি। ওনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, একটা অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, তার সাথে অস্টিওপোরোসিস রয়েছে। এই দুটো মিলে কিন্তু একটা বড় রোগকে তৈরি করে। ওনার বয়সটাও 57, এটা এজেড পেশেন্ট একটা। তো অস্টিওআর্থ্রাইটিসটা মানে কি, আমাদের হাঁটুতে যে আমাদের ফ্লুইডটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইডটা নি জয়েন্টে, সেটা নষ্ট হয়ে যাওয়ার ফলে পরস্পর হাড়গুলো ঘষা লাগে এবং একটা ব্যথার সৃষ্টি হয়, সেখানে একটা ইনফ্লামেশন সৃষ্টি হয়, সেটাকে অস্টিওআর্থ্রাইটিস বলছে। যার থেকে আমরা হাঁটা চলার সময় হাঁটুতে ব্যথা পাবো, কারোর ক্ষেত্রে হাঁটুটা ফুলে যায়, কারোর ক্ষেত্রে আওয়াজ হয়, কারোর ক্ষেত্রে পা ভাঁজ করে বসতে অসুবিধে হয়, আবার কারোর ক্ষেত্রে একতলা, যাদের বাড়িতে একতলা দোতলা যে ওঠানামা করতে হয় তাদের ক্ষেত্রে অসুবিধে হয়। কেউ দুবার উঠতে পারে বা কেউ একবার উঠতে পারে। কেউ আমাদের কমপ্লেন করে, ডাক্তার আমরা এখন উপরে উঠতেই পারি না বা উপরে থাকলে নিচে নামতে খুব কষ্ট হয়। আর তার সাথে আপনার যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেখান থেকে হাড়গুলো কিন্তু ভঙ্গুর হয়ে যায়, হাড়গুলো যে কোনো সময় আপনার ভেঙে যেতে পারে। কি হয়, আমাদের যে হাড়টা রয়েছে, আমাদের সেখানে হাড়ের খাদ্য হচ্ছে ভিটামিন, মিনারেল। এইগুলো আমাদের যেমন খাদ্য বেঁচে থাকার জন্য আমরা রুটি খাই, ভাত খাই, মুড়ি খাই, এগুলো আমাদের শরীরকে পুষ্টি দেওয়ার জন্য, সেরকম হাড়ের পুষ্টির জন্য আমাদের ভিটামিন এবং মিনারেলটা খুব দরকার। যে ক্ষেত্রে আমরা একটা টেস্ট করাই যেটার নাম হচ্ছে BMD, বোন মিনারেল ডেনসিটি। সেই রিপোর্ট থেকে ধরা পড়ে কারুর অস্টিওপোরোসিস, কারুর অস্টিওপিনিয়া। অস্টিওপিনিয়া হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে অস্টিওপোরোসিস, যেখানে হাড়টা একদম ভঙ্গুর হয়ে যায়। দুটোর খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনার হাঁটু ব্যথাটাও কমবে, অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটাও কমবে, তার সাথে যেটা আপনার অস্টিওপোরোসিস রয়েছে ওই সমস্যাটাকেও আমরা গার্ড করব এবং আপনার যাতে হাড়টা ভেঙে না যায় সেদিকটাও আমরা খেয়াল রাখবো। আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কবে আমাদের বহরমপুরে চেম্বার রয়েছে একটু যোগাযোগ করে একটু দেখিয়ে নিন, সঙ্গে যে রিপোর্ট বা প্রেসক্রিপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবেন, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে ট্রিটমেন্ট করার। দেখিয়ে নিন, অবশ্যই দেখবেন 4 থেকে 6 মাস বা 8 মাসের মধ্যে আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। একদম সুস্থ তখন হবেন যখন কিন্তু চেম্বারে যোগাযোগ করবেন। বারংবার লাইভ অনুষ্ঠানে বা অনুষ্ঠানে ফোন করলে কিন্তু কোনোদিন সুস্থ হওয়া যায় না। এটা মূলত আমাদের ফার্স্ট কলারকে কিন্তু জানিয়ে দিলাম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি বারাকপুর থেকে বলতেছি। হ্যাঁ বলুন। তপন হালদার। হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে মার বয়স 80-85 হবে। মা এখন মানে খাওয়া দাওয়া করতে পারে, এটা মানে কোনো অসুবিধা হয় না, কিন্তু প্রচন্ড হারে হাঁটুর ব্যথাটা হয়। হাঁটু ব্যথা কোনো ডক্টর দেখিয়েছেন? 80 বছর বয়স, অনেকটাই বয়স, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখেছি, যেখানে মানে মা তো এখনো হোমিওপ্যাথি ওষুধ খায়। হোমিওপ্যাথি খাচ্ছেন? আচ্ছা, কোনো কাজ হচ্ছে তাতে? কাজ তো হয়নি, তাই ডাক্তার লাইভ দেখে বললাম দেখি ডক্টরের সাথে যোগাযোগ আচ্ছা করি। বেশ। আচ্ছা, উনি কোথা থেকে বলছেন বললেন? আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া। হাওড়া থেকে বলছেন। হাওড়ার কোথায় বাড়ি আপনার? হাওড়া সালকিয়া। আচ্ছা, শালকিয়ায় বাড়ি। তো আপনার মায়ের হাঁটুতে কোনো ফোলা ভাব বা হাঁটতে গিয়ে কোনো অসুবিধা, ব্যথা যন্ত্রণা কি খুব বেশি হচ্ছে? হ্যাঁ, ফোলা ভাব আছে। ফোলা ভাব আছে। আচ্ছা, আপনাকে একটাই কথা বলবো, বয়স তো এখন অনেক বেশি, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। অনেক পেশেন্ট রয়েছে যাদের বয়স অ্যাবাভ 70, 75, 80, আমরা এই ধরনের পেশেন্ট পাই। এদের ক্ষেত্রে কি রয়েছে, এদের অপারেশনের আর কোনো জায়গা থাকে না। মডার্ন সায়েন্সে যেটা রয়েছে, এদেরকে শুধুমাত্র পেইন কিলার দিয়ে রাখা হয় এবং কিছু ক্যালসিয়াম বা ভিটামিন দিয়ে রাখা হয়, ভিটামিন D3। তো আপনাকে আমি যেটা বলবো, একে তো বয়স হয়েছে, আপনি বলছেন খাওয়ার ইচ্ছে চলে গেছে, এরপরেও যদি ব্যথার ওষুধ খাওয়ান বা এই ধরনের ক্যালসিয়াম ওষুধ খাওয়ান, সেক্ষেত্রে আরও দেখবেন অরুচি আসবে, খিদেটা চলে যাবে, গ্যাস অম্বলের সমস্যা বাড়বে,
খাওয়ার যে রুচি ভাবটা সেটা তো যাবেই, তার সাথে শরীরের পুষ্টিটা কমে যাবে, মানে শরীরটা লিন অ্যান্ড থিন হয়ে যাবে, ক্রমশ দুর্বল হতে থাকবে, মা বলবে কি আমার শরীরটা দুর্বল মনে হচ্ছে। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, আয়ুর্বেদ হচ্ছে বিশেষ করে বার্ধক্যে যদি কোনো রোগ হয়, যেটা আমরা মডার্ন সায়েন্সে জেরিয়াট্রিক্স বলি, তো বার্ধক্যকালীন যদি কোনো রোগ হয় এই সময় একটা মানুষ দুর্বল হয়ে যায় খুব, কারণ তার যে ছোটোবেলার যে শরীরের বল ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারটা সেটা নষ্ট হয়ে যায়। সালকিয়া থেকে ফোন করেছেন, আমাদের হাওড়ায় চেম্বার রয়েছে, হাওড়া শিবপুরে আমাদের চেম্বার রয়েছে এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে এনবিপির। আপনার যেটা নিয়ারেস্ট চেম্বার মনে হচ্ছে, মাকে যদি আনতে পারেন খুব ভালো হয়, আর যদি না আনতে পারেন মায়ের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন দুটো নিচে, ওই হেল্পলাইন নাম্বারটা নোট করে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিন কি কবে আমাদের শিবপুর বা বেলুড়ে চেম্বার রয়েছে, সেই দিন এসে একটু দেখিয়ে নিন। আমরা যেভাবে অ্যাডভাইস দেবো আর কয়েকটা মেডিসিন দেবো, সেগুলো খেলে আপনার মা এই বয়সে অনেকটাই সুস্থ থাকবেন। একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? হ্যাঁ বলছি, আমার বয়স হচ্ছে 40 বছর। হ্যাঁ বলছি, আমার ওই মোটামুটি ধরুন 10-12 বছর বয়স যখন ছিল তখন থেকে হাঁটুর জয়েন্ট বা ওই কুমির জয়েন্ট এগুলো খক খক করে একটা শব্দ হয় একটা। 10 বছর বয়স থেকে? হ্যাঁ 10-12 বছর বয়স থেকেই এখনো হয়, এখন 40 বছর এখনো হয়। আচ্ছা, ব্যথা যন্ত্রণা কিছু হয় নাকি শুধু আওয়াজটাই হয়? না, ব্যথা তো ওটা তো যন্ত্রণা কিছু হয় না, ব্যথাটা মাঝে মাঝে এখন মানে মাঝে মধ্যে চোখ হচ্ছে নয়, চোখ মনে হয় খেলা ঠিক হয়ে যায়। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, এর জন্য কি কোনো ডাক্তারকে দেখিয়েছেন না আজকে লাইভ অনুষ্ঠান দেখছেন বলে ফোন করে জিজ্ঞেস করছেন? না, আমি ডাক্তার দেখাইনি, আমি লাইভ হচ্ছে বলে জিজ্ঞেস করছি। আচ্ছা, এই যে আওয়াজটা হচ্ছে, এটা আওয়াজটা হচ্ছে দুটো হাড়ের, আপনি শুনতে থাকুন টিভিতে, দুটো হাড়ের মধ্যে ঘষাটা লাগছে বলেই আওয়াজটা হচ্ছে। এটা সেটা নর্মালিও হতে পারে, আবার সেটা দেখতে হবে কি আপনার যে হাঁটুতে যদি স্পেশালি হয়, কারণ আমাদের দেখবেন অনেকের অভ্যেস আছে হাতের আঙুল মোটকানো, আঙুল মোটকালেও কিন্তু আওয়াজ হয়, সেটা কিন্তু কোনো রোগের মধ্যে পড়ে না। কিন্তু একটা কথা আমাদের মেডিকেল সায়েন্সে রয়েছে, দীর্ঘদিন যদি আপনি আঙুল মোটকানোটা অভ্যাসে পরিণত করেন, আপনার হাতের গাঁটগুলো মোটা হয়ে যাবে এবং হাড়টা ক্ষয়প্রাপ্ত হবে, হাড়টা ধীরে ধীরে ক্ষইতে থাকবে। কারণ আওয়াজটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, একটা হাড়ের সাথে একটা হাড় আমরা ভাঙছি, তাই সেটা আওয়াজ হচ্ছে। তো ওই দুটো হাড় যদি পরস্পর দীর্ঘদিন ধরে ঘষা খেতে লাগে, সেখানে কিন্তু আবার ইনফ্লামেশনটা তৈরি হবে, সেখান থেকে অস্টিওআর্থারাইটিক চেঞ্জ আসতে পারে এবং অনেকের ক্ষেত্রে সেটাও হয়। তো আপনি যদি লক্ষ্য করছেন এখন এই আওয়াজটা দীর্ঘ মানে আপনার ছোটোবেলা থেকে 10-12 বছর বয়স থেকে হচ্ছে, এখন আপনার 40 বছর বয়স, যদি কোনো ব্যথা যন্ত্রণা না থাকে বা যদি অন্য কোনো অসুবিধা এখনও এসে না থাকে, তাহলে আপনাকে বলবো কি আপনি বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, কোনো অসুবিধা হবে না। যদি আপনি খেয়াল করেন কি অল্প অল্প ব্যথা হচ্ছে বা হাতের আঙুলগুলো বা যেখানগুলো যে জয়েন্টগুলো থেকে পেন হচ্ছে সেখানে একটু ফোলা ভাব আছে, বা হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছে, বা কাফ মাসেলে টান ধরছে মাঝে মাঝে, এইগুলো যদি এর সাথে আপনি দেখেন উপসর্গ হিসেবে আসছে, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব কি একবার বর্ধমান চেম্বারে দেখিয়ে যান। আর যদি মনে করেন কি এইগুলো কিছুই নেই, আমার শুধু হাড়ে হাঁটার সময় আওয়াজ হয় বা আমার হাতে আঙুল ফাটাই সে তখন আওয়াজ হয়, এইগুলো যদি থাকে তাহলে আসার দরকার নেই। যদি কিছু উপসর্গ লক্ষ্য করেন সেগুলো কিন্তু আপনাকে ভবিষ্যতে গিয়ে, আজকে 40 বছর বয়স আছে, যখন 50, 55, 60 বছর বয়স হবে সেগুলোই কিন্তু অস্টিওআর্থারাইটিক চেঞ্জ হবে। তার জন্য আমাদের কিছু প্রিকশন রয়েছে, সেগুলো আমরা বলে দেবো। যদি ব্যথা যন্ত্রণা বা অন্য কোনো উপসর্গ থাকে সেগুলো যদি মেনটেন করে চলেন, তাহলে ভবিষ্যতে আর ভয়ের কিছু কারণ থাকবে না। একদম। আমার মনে হয় যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে রাখুন। নোট করে রাখলে যে কোনো ভয়ের পরিস্থিতিতে একবার যদি ফোন করেন এনবিপি চিকিৎসকদের, তাহলে সত্যিই ভয়ের কিছু থাকে না। তবে যে রোগটা নিয়ে এখন আমরা সব থেকে বেশি ভীত সন্ত্রস্ত, সেটা ডায়াবেটিস, সুগার, সেটা নিয়েই ডাক্তারবাবু আলোচনা করছিলেন। আর একটু শুনবো ডাক্তারবাবু। তো সুগার রোগটা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি যে বললাম কয়েকটা পেশেন্টের কথা, যারা ইনসুলিনটা নিচ্ছিলেন তাদের এখন ইনসুলিনটা টোটালি স্টপ, কিন্তু তারা ইনসুলিন নেওয়ার পরও কিন্তু দেখা গেছে কি তাদের সুগার লেভেলটা বেশি থাকছে। কিন্তু আমরা এখন ইনসুলিনটাকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে কিন্তু তাদের সুগারটাকে কন্ট্রোলে রেখেছি। তো আজকে যারা প্রোগ্রামটা দেখছেন, যাদের বাড়িতে এরকম সমস্যা আছে, সুগার রোগে দীর্ঘদিন ভুগছেন, সুগারের ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, তবু ইনসুলিনের মাধ্যমে সুগার কন্ট্রোল হচ্ছে না, তাদেরকে আমি বলবো অবশ্যই এনবিপিতে যোগাযোগ করার জন্যে।
অবশ্যই আয়ুর্বেদের হাত ধরার জন্য। তার একটাই কারণ, যদি এটা দীর্ঘদিন ধরে আপনারা অবহেলা করেন, 5 বছর 10 বছর 15 বছর, ঠিক আছে বাবা আমাকে ডাক্তারবাবু ইনসুলিন নিতে বলেছে, নিচ্ছি তো, আমার কোনো অসুবিধা হবে না, একদমই না। সেখান থেকে আপনার চোখের সমস্যা আসবে গ্লুকোমা বা ক্যাটারাক্ট, সেখান থেকে আপনার নার্ভের সমস্যা আসবে ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেখান থেকে হাত পায়ের তলায় জ্বালা করবে, হাত পায়ের তলায় ভারী ভারী বা মনে হবে কিছু হেঁটে যাচ্ছে, শিরশির করছে, পা তুলতে অসুবিধে হবে। সেখান থেকে সিকেডির মতো সমস্যা আসবে, ক্রনিক কিডনি ডিজিজ, যেটা কিনা ডায়ালিসিস অবধি চলে যায়, যেখানে সপ্তাহে 2 বা 3টে ডায়ালিসিস নিতে হয়, সেখান থেকে হার্টের সমস্যা আসবে। তো এই জন্যেই কিন্তু আপনি যেটা বললেন প্রোগ্রামের শুরুতে সাইলেন্ট কিলার বলা হয়, সুগার রোগটা কিন্তু একা নয়। সুগার রোগটা যখন দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে থাকতে শুরু করে, তখন এই রোগটা আমাদের বিভিন্ন অর্গানকেও কিন্তু ক্ষতি করে। তো আপনাদের বলবো, যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, বাড়িতে বসে থাকবেন না, আয়ুর্বেদের হাত ধরুন, হার্বাল ট্রিটমেন্ট করুন, যার মাধ্যমে সাইড এফেক্ট তো হবেই না, বরং এই সমস্যাগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। একদম। আমরা বাঙালিরা অতিথিকে তো নারায়ণ ভাবি, সে কারণে যখনই বাড়িতে কোনো অতিথি আসে সবার আগে বাড়িতে কিন্তু আসে মিষ্টি। বাঙালিরা আমরা চা খেতেও ভীষণ ভালোবাসি, যে কোনো খাবারে একটু চিনি ব্যবহার করতেও ভালোবাসি। অনেকের ধারণা থাকে তাহলে কি আমি অত্যাধিক পরিমাণে চিনি খেয়ে ফেলেছি, সে কারণে কি আমার সুগার লেভেলটা বেড়ে গেল। ডাক্তারবাবুর থেকে ঠিক এটাই জানতে চাইবো যে কেন আমার সুগারের মাত্রাটা বেড়ে যাচ্ছে অত্যাধিক চিনি খাওয়ার জন্য? একদমই না, কারণ চিনি হচ্ছে বা চিনি বা মিষ্টি এগুলো কিন্তু কখনোই সুগার রোগ করে না। বা ছোটবেলায় আপনারা খেয়াল করে থাকবেন, বাচ্চাদের আমরা বলি মিষ্টি খাবি না, ক্যাডবেরি খাবি না, কি তোর দাঁতে পোকা লাগবে। দাঁতে পোকা বলে কোনো রোগ হয় না, ওটা ব্যাড হাইজিন, ওর ব্যাড ওরাল হাইজিনের জন্য এই সমস্যাটা আসে। ব্যাড ওরাল হাইজিন মানে কি, আমরা মুখটা ভালোভাবে পরিষ্কার করি না, কুলি করি না, আমাদের 2বার ব্রাশ করার কথা, সকালে একবার, রাত্রে শুতে যাওয়ার আগে একবার। রাত্রেরটা কেন বলা হয় কি, আমরা যে সারাদিন ধরে খাবারটা খেলাম ওটা যদি আমাদের দাঁতের ফাঁকে রয়ে যায়, সেটা আস্তে আস্তে পচতে পচতে ক্যারিজ তৈরি করে, মানে দাঁতটাকে নষ্ট করে, ক্ষয়প্রাপ্ত করে। দাঁতে পোকা বলে কোনো কথা হয় না। তো সেই রকমই আমাদের মিষ্টি খেলে বা চিনি খেলে বা আলু খেলে বা বেশি ভাত খেলে সুগার হবে এরকম কোনো ব্যাপার নেই। সুগার একটা কারণ রয়েছে, একটা হেরিডিটারি কারণ রয়েছে, মানে 60% বা 70% পেশেন্ট যাদের বাবা মা ঠাকুরদা দিদা বা দাদু, তাদের যদি সুগার হয়ে থাকে ভবিষ্যতে তাদের সুগারের টেন্ডেন্সি আসবে। দ্বিতীয়ত কি, যদি আমাদের প্যানক্রিয়াসে কোনো সমস্যা থাকে, ক্যালসিফাইড প্যানক্রিয়াস হয় বা প্যানক্রিয়াটাইটিস হয়, সেখান থেকে যদি সেই সমস্যাগুলো থাকে, সেখান থেকে আমাদের সুগার রোগ আসতে পারে। তৃতীয়ত কি, আমাদের যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল রয়েছে, সেটা যদি কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয়, সেটা যে কোনো রোগের জন্যই হতে পারে, তাহলে কিন্তু আমাদের ইনসুলিন, যেটা বিটা সেল ইনসুলিনটা সিক্রিয়েট করছে আমাদের ব্লাডের মধ্যে যে ইনসুলিনটা মিশছে, যার ফলে সুগার লেভেলটা কম থাকছে, সেটা যদি হ্যাম্পার্ড হয়, সে ইনসুলিন ক্ষরণটা যদি কমে যায়, সেক্ষেত্রে সুগারটা আসতে পারে। চতুর্থ কি, ওয়ার্ক স্টাইল, অকুপেশনাল হ্যাজার্ডস। এই যে আমাদের এখন ইয়াং জেনারেশনের মধ্যে সুগার রোগটা দেখছি কি 28 বছর 30 বছর 35 বছরে সুগার হচ্ছে। আগেকার দিনে একটু বয়সকালে সুগার হতো। কেন সেটা? এক্সট্রা টেনশন, অ্যাংজাইটি, অত্যধিক চিন্তা, ওয়ার্কলোড, প্রেশার, রাত জেগে কাজ, আমাদের লাইফস্টাইলটা টোটালটা বদলে গেছে। আগেকার দিনে একটা লাইফস্টাইল ছিল, একটা নির্দিষ্ট সময় রাত্রে ঘুমোতে যেতাম আমরা, একটা সকালবেলা উঠতাম, সকালবেলা উঠে একটু মর্নিং ওয়াক হলো, ফ্রেশনেস হলো, তারপর চান টান করে তারপর কাজে বেরোতাম। কিন্তু এখনকার দিনে কি, রাত্রিবেলাও কাজ করতে হচ্ছে, রাত 2টো অবধি জেগে, রাত 3টে অবধি, কারোর ক্ষেত্রে নাইট শিফট, কারোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের চিন্তা, ঘরের চিন্তা, বাইরের চিন্তা, অ্যাংজাইটি চলে আসছে শরীরে, অ্যাংজাইটি থেকেও সুগার হতে পারে। তো চিনি বা মিষ্টি খেলে সুগার হয়, এটা একদমই ভুল কথা। তো এই যে কারণগুলো আমি বললাম, এই কারণগুলো কিন্তু আমাদের সুগার রোগটাকে বাড়াচ্ছে। আর হেরিডিটি হচ্ছে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট সুগারের জন্য, যেখান থেকে আমরা সবসময় বলি সুগারের একটা টেস্ট রয়েছে, যাদের হেরিডিটিতে সুগার রয়েছে তাদের ক্ষেত্রে আমরা একটা টেস্ট দিই। আর যখন তার ছেলেমেয়েরা, ধরুন বাবা বা মা তার ট্রিটমেন্ট করছে আমাদের আন্ডারে, আমাদেরকে তার ছেলে বা মেয়ে যে নিয়ে আসছে, ওনারা জিজ্ঞেস করছে ডাক্তার আমাদের কি সুগার হওয়ার সম্ভাবনা আছে? আমরা বলি হ্যাঁ। এক ধরনের স্যালাইভা টেস্ট হয়, সেই স্যালাইভা টেস্ট থেকে আমরা বুঝতে পারি কি আপনার ভবিষ্যতে সুগারটা হবে কি হবে না। যদি সেই প্রবণতাটা হ্যাঁ হয়, তাহলে তাকে সেই সময় থেকে যদি লাইফস্টাইলটা আমরা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু সুগার রোগটা তার শরীরে আর আসবে না। আচ্ছা, কেউ আছেন আমাদের সঙ্গে? ও হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং, সরি অনেকক্ষণ আপনাকে ওয়েট করালাম। বলুন কি সমস্যা, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ লং টাইম। বলছি যে আমি হচ্ছে যেরকম নর্মাল সবার টয়লেট বসলে ঝাড়া টয়লেট ল্যাট্রিন কমপ্লিট, আবার ঠিক আবার সেই ঝাড়া টয়লেট,
এই দুবার টয়লেট, স্টার্টিং এ একবার টয়লেট স্কোয়ার ঝাড়া, আবার ল্যাট্রিন পুরোর পর আবার টয়লেট। এটা আমি এমডি কে দেখিয়েছিলাম, উনি ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে বলছিলেন। তো আপনাদের এই ডিসেন্ট টিমটা দেখে আমার খুব ভালো লাগলো, ডাক্তার কথাটা কথা আমি কোথা থেকে বলছেন? কোথা থেকে ফোন করছেন আপনি? পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু কি কোনো রোগের নাম বলেছেন? নিউরোলজিস্টকে তো দেখাতে বলেছেন, কি রোগ হয়েছে কিছু বলেছেন? ইউরোলজিস্ট বলছেন তো? হ্যাঁ, বাথরুমটা কি হয় আপনার, কি সমস্যা হয় বাথরুমে? আরেকবার পরিষ্কারভাবে বলুন, আমরা প্রথমে শুনতে পাইনি। হ্যাঁ বলছি, ল্যাট্রিনে বসছি, সবার যেমন টয়লেট হয় সেটা টয়লেট হয়ে গেল পুরোটা, আবার টয়লেট হওয়ার পর অতটাও টয়লেট ছাড়া তবেই স্বস্তি পাওয়া যায় আর কি। আবার স্টার্টিং এ না, ইউরিনটা ল্যাট্রিনের আগে একবার পরে একবার দুবারই সমপরিমাণে হয়, বেশি পরিমাণে হয়, এটাই একটা ব্যাপার। আচ্ছা, ইউএসজি কিছু করিয়েছিলেন? লোয়ার অ্যাবডোমেন প্রোস্টেটে কোনো সমস্যা আছে? কিছু নেই বা জানালাম কিছু পাইনি, এবং এটা রিসেন্টলি হচ্ছে বলে আমি যোগাযোগ করেছিলাম ডাক্তার এমডির সঙ্গে। আচ্ছা, এর ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। তো ওনার যে সমস্যাটা হয়েছে ল্যাট্রিনের সময় আগে এবং পরে, যেটা ইউরিনেশনের প্রবলেম বলছেন, যার জন্য ওনাকে ইউরোলজি সাজেস্ট করা হয়েছে, এগুলো অনেকগুলো কারণে হতে পারে। একটা বিপিএইচ যদি থাকে, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি যদি থাকে, সেক্ষেত্রে হতে পারে। আপনাদের যে ইউরিনারি ব্লাডার রয়েছে, যদি সেখানে আমাদের পেচ্ছাপটা জমে থাকে, পুরোটা না ক্লিয়ার হয়, সেখান থেকে সিস্টাইটিস বলে এক ধরনের রোগ হয়। সিস্টাইটিস মানে কি, আমাদের ব্লাডারের মধ্যে ইনফ্লামেশন। ব্লাডার মানে কি, ইউরিনারি ব্লাডার। সেখানে যদি কোনো ইনফ্লামেশন থাকে, সেখান থেকে হতে পারে। ইউরিনারি ব্লাডারের যে জায়গাটা থেকে আমাদের ইউরিনটা বেরোচ্ছে, সেখানটা ট্রায়াঙ্গুলার দেখতে, ওখানে ট্রাইগোম বলে, ট্রাইগোম অফ দ্য ব্লাডার। ওইখানে একটা ভালভ থাকে, আমাদের হার্টের মধ্যে যেমন ভালভ থাকে, ওই ট্রাইগোম অফ দ্য ব্লাডারে একটা ভালভ থাকে। ওই ভালভের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে হতে পারে। ইউরেথ্রায় যদি আপনার কোনো স্ট্রিকচার থাকে, সেক্ষেত্রে হতে পারে। কারণ এইটা অনেকগুলো সমস্যা থেকে এটা আসতে পারে, সেই জন্য আপনাকে ডাক্তাররা বলেছেন ইউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করতে। আমি আপনাকে একটাই কথা বলবো, পুরুলিয়া থেকে ফোন করছেন, আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে, খড়গপুরে চেম্বার রয়েছে, বীরভূমে চেম্বার রয়েছে। পুরুলিয়া থেকে যেটা আপনার কাছে সম্ভব মনে হচ্ছে, একবার আপনি যোগাযোগ করে নিন এনবিপি আয়ুর্বেদ এবং ইউনানির সাথে। পুরো আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে এটা কিন্তু একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবে। আপনি একদম অন্য কথা ভাবতেই হবে না, কারণ এটা ভবিষ্যতে আপনি যে কথাটা বলছেন, এটা কিন্তু ভবিষ্যতে অপারেশনের দিকেও যেতে হতে পারে। আমরা কিছু রিপোর্ট আপনাকে করিয়ে নেব এবং কিছু মেডিসিন আপনাকে সাজেস্ট করব যেদিন দেখাতে আসবেন। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা টুকে নিন, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে একটু যোগাযোগ করে নিয়ারেস্ট যে চেম্বারটা আমাদের এনবিপি রয়েছে, ওখানে যোগাযোগ করুন। আমরা দেখে আপনাকে যেভাবে বলবো, ওটা যদি শুনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে। কে আছেন আমাদের সাথে? আস্তে এত আওয়াজ কেন? পরবর্তী সময় ফোন করুন, ফাঁকা জায়গা থেকে ফোন করুন। 9830235527 বা 37 এই দুটি নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না, কারণ এই নাম্বারে ফোন করেই কিন্তু আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখুন, অন্য কোথাও কিন্তু মনের মতন আনসার না পেয়ে, মনের মতন ট্রিটমেন্ট না পেয়ে আপনারা কিন্তু দ্বারস্থ হচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এটা একদিকে এনবিপির কিন্তু জয়, কারণ যেটা কেউ করতে পারছে না, সেটা অবশ্যই কিন্তু করতে পারে এনবিপির চিকিৎসকেরা। আর অবশ্যই আয়ুর্বেদ, পিওর আয়ুর্বেদ এই স্বাস্থ্যটা। এবং তার পাশাপাশি আপনাদের বলবো যে চেম্বার তো অনেকগুলোই রয়েছে, নতুন চেম্বার দিয়ে শুরু করি। আপনারা কিন্তু খড়গপুরে কিন্তু খিদিরপুরে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন শনিবার করে, কিন্তু এখন কলকাতার বন্ধুরা খিদিরপুর চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পারছেন। তার পাশাপাশি কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকছে ল্যান্সটাউন কালীঘাটে, এবং আপনারা হাতিবাগানেও কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। অবশ্যই কিন্তু চেম্বার পাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতার বন্ধুরা মধ্যমগ্রামেও কিন্তু যোগাযোগ করতে পারেন। সোম আর শুক্র করে কিন্তু এখানে অভিজ্ঞ চিকিৎসকেরা থাকেন। তার পাশাপাশি হাওড়ায় কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন। মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বন্ধুরা, নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন।
এছাড়া কিন্তু ত্রিপুরা চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে কিন্তু চেম্বার পাচ্ছেন। জানেন আপনারা যে এখন থেকে কিন্তু আপনারা বাংলাদেশের ঢাকাতেও কিন্তু চেম্বার পেতে চলেছেন। ফোন নাম্বার 9831020886। এছাড়া 2 এপ্রিল কিন্তু রায়গঞ্জে চেম্বার রয়েছে, শিলচর, আরামবাগ এবং হলদিয়াতেও কিন্তু চেম্বার স্টার্ট হচ্ছে। একেবারে বিস্তারিতভাবে জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন বা আমরা এই অনুষ্ঠান থেকে যতটা সম্ভব জানিয়ে দেওয়ার প্রচেষ্টা রাখবো। কে আছেন বলবেন। নমস্কার, বলে ফেলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সাইথা থেকে বলছি, সাইথা থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার কোমরের ডান দিকটায় ছায়ের উপরটা একটুখানি ব্যথা ব্যথা হয়, হঠাৎ করে খিরখিরে মতো হয়, তারপরে 20 দিনে 25 দিন অন্তত হয়। এটা মাসে 2বার 3বার এই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়াতে আমার সেরে যায়, কমে যায়। এটা কিসে থেকে হচ্ছে ডাক্তারকে জানতে হবে। আপনার বয়স কত এখন? আমার 62 বছর। 62 বছর। তো আপনি যে বাইরে থেকে ওষুধটা কিনে খাচ্ছেন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া, এটা তো আপনি ভুল করছেন। রোগটা কি হয়েছে আপনি তো জানতে পারছেন না। বাইরে থেকে ব্যথার ওষুধ দিচ্ছে, আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, তাতে আরাম পেয়ে যাচ্ছেন। এটা তো এখন 62 বছর বয়স, আর দুদিন পরে তো আরো আপনার বয়স বাড়বে, তখন তো এই রোগের প্রবণতাটা যদি বাড়তে থাকে তাহলে তো আপনার অনেকগুলো সমস্যা আসতে পারে। আপনি প্রথম কথা একটা শুনুন, আপনার যে সমস্যাগুলো থেকে এই প্রবলেমটা আসতে পারে, ফার্স্ট কারণ হচ্ছে লাম্বার স্পন্ডলাইটিস। যদি লাম্বার রিজনে কোনো স্পন্ডলাইটিক চেঞ্জ থাকে সেখান থেকে আসতে পারে। দ্বিতীয় কথা, প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার বলে একটা রোগ রয়েছে, যেটা কিনা আমাদের কোমরে হয়, ঘাড়ে হয়, পিঠে হয়। মানে কি, ওই লাম্বার রিজনে যে ভার্টিব্রাটা আছে প্রোলাপস হয়ে গিয়ে দুধারের নার্ভ কম্প্রেশন করে, যেখান থেকে এই ব্যথাটা আসতে পারে। তৃতীয়ত কি হতে পারে, আপনার আমাদের আয়ুর্বেদে বলা হয় গৃধ্রসি, এবং মডার্ন টার্মে হচ্ছে এটা সাইটিকা। সাইটিকা পিন থাকলে, সাইটিকা মানে আমাদের স্যাক্রাম রিজনের 1 নম্বর থেকে আমাদের সাইটিকা নার্ভটা যাচ্ছে, সেখানে যদি কম্প্রেশন হয় সেখান থেকে ব্যথাটা আসতে পারে। আর কি হতে পারে, যদি হিপ জয়েন্টে স্যাক্রোইলিয়াইটিস থাকে সেখান থেকে এই সমস্যাটা আসতে পারে। তো অনেকগুলো কারণে আসতে পারে। তো আপনাকে যখন এই যে দেখছেন 2বার 3বার খাচ্ছেন, বাইরে থেকে কমে যাচ্ছে, আবার বন্ধ করলে বেড়ে যাচ্ছে, আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনি একটু আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে আসুন। কারণ এটা যদি ভবিষ্যতে বাড়ে, ধরুন আজ থেকে 5 বছর পর, তখন দেখলেন হাঁটতে চলতে পারছেন না, সেই অবস্থায় ট্রিটমেন্ট করার থেকে এখন যখন শুরু হয়েছে এখনই ট্রিটমেন্ট করাটা ভালো, তাহলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন দুটো নিচে, ওখানে একটু যোগাযোগ করে নিন। সাঁইথিয়া থেকে বলেছিলেন, বীরভূমে আমাদের চেম্বার রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, যেটা সুবিধা হবে সেখানে একটু যোগাযোগ করুন। যদি কোনো রিপোর্ট করতে পারেন আপনি করিয়ে নেবেন, এক্সরে লাম্বার স্পাইন একটা রিপোর্ট করিয়ে নেবেন, করিয়ে আমাদের যে চেম্বারটায় কাছাকাছি আপনার হবে সেখানে দেখিয়ে নেবেন। দেখালে ম্যাডাম বা স্যারেরা যারা থাকবেন তারা যে মেডিসিনটা প্রেসক্রাইব করবে ওটা খেলে আপনি 2 মাস থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আর ভবিষ্যতে এই রোগ থেকে আপনাকে আর ভুগতে হবে না। একদম, আপনাকে ভুগতে হবে না, পাশাপাশি ভোগেননি যারা যোগাযোগ করেছিলেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তাই চট করে দেখে নেব যারা এসেছিলেন তারা কি বলছেন। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিনে খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি,
মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম? স্বর্ণময়ী আদক। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল এসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথি খাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিতে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গেছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সে কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটাচলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। যারা ভালো আছেন শুনলাম তাদের কথা, ঠিক এভাবে হয়তো কোনোদিন আপনার কথাও কিন্তু আমরা শুনবো, কারণ আপনি কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গিয়ে আপনার সমস্যার সমাধান পাবেন। এই আত্মবিশ্বাস কিন্তু অবশ্যই আমাদের রয়েছে। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম এবং এটা কিন্তু প্রত্যেকটি পরিবারের সমস্যা, তাই প্রত্যেকটি পরিবারকে সচেতন করব যে সমস্যা হোক এখনই বা সমস্যা এখনই ধরা না পড়ুক, তবে বিষয়টি সম্পর্কে কিন্তু জেনে রাখুন। আমাদের পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি গড়িয়া থেকে সুধাংশু মাইতি বলছি। বলুন সুধাংশু বাবু, কি সমস্যা? সমস্যা বলতে আমি ওই পলিপটা একটু চিন্তিত আছি, নাকের নেজাল পলিপটা। আচ্ছা, নেজাল পলিপটা আমি পারিপার্শ্বিক যেগুলো দেখছি সেগুলো আপনার অ্যালোপ্যাথি দিয়ে অপারেশন করাটা ইত্যাদি ব্যাপার রয়েছে। তো সাথে সাথে আমি যখন আয়ুর্বেদিক পাচ্ছি, সেই আয়ুর্বেদিক দিয়ে কি চিকিৎসা করা যায়? হ্যাঁ, নেজাল। আপনার বয়স কত এখন? 59। নেজাল পলিপের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে যেখানে অপারেশনের দরকার পড়ে না। আপনার কি অন্য কোনো সমস্যা হচ্ছে কি? নিঃশ্বাস নিতে অসুবিধে বা রানিং নোজ বা নাকের মধ্যে বা মাথায় ব্যথা এরকম কিছু অসুবিধা হচ্ছে? না, সেরকম কিছু নেই।
আমাকে বছরের আসতে আগে আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে আপনার পলিপ আছে। আচ্ছা, তো অপারেশনের কথা বলেছিলেন, তারপরে আমি আর ইয়ে করিনি, অবহেলা করতে করতে মোটামুটি এখনো সেই রকমই আছে। আচ্ছা, ঠিক আছে। এটাকে সেটা মাঝে মাঝে কি হয়, সর্দিতে একটু বাড়ে আর কি। হ্যাঁ, এটাকে বেশি অবহেলা করবেন না, কারণ অনেকটা দিন আছে তো। আর আমি আপনাকে বলছি অপারেশনের দরকার পড়বে না, আয়ুর্বেদে কিছু মেডিসিন আছে যেটার মাধ্যমে এই পলিপের সাইজটা কমিয়ে দেওয়া যায়। কি বললাম বুঝলেন তো? আপনি টিভিতে শুনতে থাকুন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেটা নেজাল পলিপ, অনেকেরই এখনকার সমস্যা নেজাল পলিপ থাকে। ডেভিয়েটেড নেজাল সেপ্টামের আমাদের কাছে সেইভাবে ট্রিটমেন্ট নেই, কারণ ডেভিয়েটেড নেজাল সেপ্টামে কি হয়, যে নাকের একটা মানে নাকের যে এই মাঝখানে হাড়টা রয়েছে এটা একদিকে বাঁকা থাকে, ওটা উইদাউট অপারেশন কখনো সম্ভব হয় না। তো কিন্তু নেজাল পলিপ, সাইনুসাইটিস, এইগুলোর আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে। পলিপ মানে কি, একটা হচ্ছে মাংসপেশি একটুখানি লম্বা হয়ে থাকা, এটাকে হচ্ছে পলিপ বলে সাদা বাংলা ভাষায়। তো আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব কি, আপনি গড়িয়া থেকে ফোন করেছে তো, গড়িয়া থেকে আমাদের ল্যান্সডাউন চেম্বারটা সব থেকে নিয়ারেস্ট হবে আপনার। মানে গড়িয়া থেকে বালিগঞ্জ থেকে একটা অটো ধরলে আমাদের শিশুমঙ্গলের অপোজিটেই আমাদের চেম্বার। আপনার যে রিপোর্টটা ছিল নেজাল পলিপের, ওই রিপোর্টটা আর যদি কিছু মেডিসিন এর জন্য খেয়ে থাকেন, সেইগুলো নিয়ে একটু আমাদের সাথে ল্যান্সডাউন চেম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন নিচে দুটো, ওই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে দেখান। আমরা যেভাবে আপনাকে কিছু প্রিকশন বলে দেবো, বা কিছু লাইফস্টাইল বলে দেবো, বা কিছু যোগাসন আমরা বলে দেবো, বা কিছু প্রাণায়াম বলে দেবো, এবং তার সাথে কিছু আমরা মেডিসিনাল ট্রিটমেন্টও আপনাকে দেবো, যার মাধ্যমে দেখা যাবে 2 মাস বা 4 মাস বা 6 মাস পরে এই পলিপটা একদম ছোট হয়ে গেছে, এবং পরবর্তীকালে রিপোর্ট করালে দেখা যাবে সেখানে আর পলিপটা নেই। তো আপনি অপারেশনের দিকে না গিয়ে যদি আয়ুর্বেদের হাত ধরেন বা এনবিপির হাত ধরেন, উইদাউট অপারেশনে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন। একদম। তার পাশাপাশি আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার মাঝে এই ফোনটা কিন্তু আমাদের একটু মনে করিয়ে দিল যে আপনার সিস্ট হোক, আপনার পলিপ হোক, আপনার টিউমার হোক, বা আপনার এমন কোনো সমস্যা যার জন্য আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হচ্ছে, তাহলে আপনি কি করবেন? অপারেশন করবেন? করতে পারেন, সেটা আপনার দায়িত্ব। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা বলছেন অপারেশন ছাড়া আপনাকে সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব। কিন্তু দেখুন, অপারেশন করার পরও কিন্তু আপনার চিকিৎসক আপনাকে বলতে পারছেন না যে সম্পূর্ণভাবে আপনি ভালো হয়ে গেলেন, কারণ সেটা কিন্তু পরবর্তী সময়ে ফিরে আসার সম্ভাবনা প্রবল হারে কিন্তু রয়েছে, আর এটা প্রমাণিত সত্য। সে কারণে বলবো যে অপারেশন করলাম, এদিকে আমি সারলামও না, অর্থও নষ্ট করলাম, শরীরও নষ্ট করলাম, এরকম ট্রিটমেন্টে না গিয়ে যে ট্রিটমেন্টে অপারেশন করতে হবে না কিন্তু আমি ভালো হয়ে যাব, বুদ্ধিমানের লক্ষণ সেরকম একটা ট্রিটমেন্টের হাতটাই শক্ত করে ধরা, তাই না? সুগার বা ডায়াবেটিসের কথা বলছিলাম, ডাক্তারবাবু একটা কথা বলে আমাদের আতঙ্ক বাড়িয়ে দিলেন যে যদি পরিবারে কারোর যদি সুগার বা ডায়াবেটিস থাকে, তাহলে তাদের সন্তানদের সেটা আসার প্রবণতা 70 to 80%। তো সেখানে কি করব আমরা, কি করে বুঝবো যে আমার সুগার বা ডায়াবেটিস হলো কিনা, তার সংকেতটা কি? অবশ্যই সেটা নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বেলা থেকে বিজয় মন্ডল বলছি। বলুন বিজয় বাবু। বলছি আমার এই ছেলের সম্বন্ধে একটু জানতে। ছেলের বয়স কত? এই 3 মাস হচ্ছে। বয়স কত ছেলের? বয়স বলুন আগে। বয়স 5 বছর। 5 বছর, কি হলো? হ্যাঁ, এই 3 মাস হলো হচ্ছে পা ভেঙে গেছে। ও বাবা। এবারে পা ভেঙে গেলে ডাক্তার দেখিয়েছি, মানে পা ইয়ে করে দিয়েছে, ব্যান্ডেজ করে দিয়েছে। করে দেওয়ার পরে এখন আর হাঁটা চলাফেরা কিছুই করতে পারছে না। আগে মানে তো উঠে একটু দাঁড়াতো, মাস 1.5-2 হচ্ছে হেঁটে মানে দাঁড়াতো, এখন আর মানে উঠে দাঁড়াতে পারছে না। পায়ের হাড়টা কোথায় ভেঙেছে? পায়ের কোথায় ভেঙেছে হাড়? হাঁটুর নিচে। হাঁটুর নিচে ভেঙেছে। তো ওটা কতদিন পরে হাঁটাচলা করতে বলেছিল? 1.5 মাস না 2 মাস পরে? 2 মাস পরে বলেছিল। হ্যাঁ, কতদিন হয়েছে এখন? এখন প্রায় 3-3.5 মাস হচ্ছে। তো এখন কি অসুবিধা হচ্ছে ওর? মানে এখন উঠে আগে মানে একটু দাঁড় করিয়ে দিলে দাঁড়াতো, এখন একদম দাঁড়াতে পারছে না, আর হাঁটা চলাফেরা কিছুই করতে পারছে না। আপনাকে আমি একটাই কথা বলবো, যেখান থেকে অপারেশনটা করিয়েছেন, ঠিক আছে, ওখানে গিয়ে যোগাযোগ করুন। প্লেট কি বসেছে? প্লেট বসেছে? না না না। তো কি অপারেশন, মানে কি হাড় ভেঙেছিল? অপারেশন কিছু হয়নি, ডাক্তার মানে ওই প্যারিস্টোপ্যারিস করে হাড়টা ভজিয়ে দিয়েছিল। পরবর্তীকালে এক্সরে করে দেখেছিলেন কি হাড়টা জুড়েছে কিনা? না না, দেখা হয়নি। আপনি একটা কাজ করুন, বেহালা থেকে ফোন করছেন, আমাদের খিদিরপুরে চেম্বার আছে শনিবার, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ আপনি ওই এক্সরে প্লেটটা নিয়ে ছেলেকে নিয়ে একটু কষ্ট করে খিদিরপুর চেম্বারে আসুন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। আমি খিদিরপুর চেম্বারে শনিবার থাকবো সকালবেলা, টাইমটা জেনে নেবেন, একটু নিয়ে আসুন। আমি দেখে যদি মেডিসিনের মাধ্যমে কিছু হয়, আপনার ছেলের উন্নতি হয়, তাহলে আমি মেডিসিন দেবো। আর যদি দেখে মনে হয় না এটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে, অপারেশন করতে হবে বা অন্য ট্রিটমেন্ট করতে হবে, সেটাও আমি আপনাকে সাজেস্ট করে দেবো। আপনি খিদিরপুর চেম্বারে শনিবার, এই সামনেই শনিবার, শনিবার মানে তো কালকেই তো মনে হয়, একদমই কালকেই আমি থাকছি খিদিরপুর চেম্বারে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। দেখুন নিচে একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে, হেল্পলাইন নাম্বার, দুটো নাম্বার, যে কোনো একটা নাম্বারে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট করে খিদিরপুর চেম্বারে এসে যোগাযোগ করুন। যেটা ভালো হবে আপনার ছেলের ক্ষেত্রে, যেহেতু বাচ্চা মানুষ, হাড় ভেঙে গেছিল, 5 বছর বয়স, এখন থেকে যদি ট্রিটমেন্টটা ঠিকঠাক জায়গায় গিয়ে করায়, তাহলে কিন্তু ভবিষ্যতে হাঁটা চলার অসুবিধা থাকবে না। যদি কোনো সমস্যা হয়, ভবিষ্যতে হাঁটা চলার সমস্যা আসতে পারে, আমার যদি দেখে মনে হয় পেশেন্টটিকে অপারেশন করার দরকার রয়েছে, যে অবস্থা এখন আছে, তাহলে আমি ওনাকে অপারেশন সাজেস্ট করবো। আর যদি আমাদের মেডিসিন বা থেরাপির মাধ্যমে বাচ্চাটিকে সুস্থ করে তোলা সম্ভব, তাহলে আমি মেডিসিনাল ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদিক করব। আপনি একটু কালকে এসে যোগাযোগ করুন, তারপরে আমি দেখে বাকিটা ব্যবস্থা করব। একদম। এবং তার পাশাপাশি কিন্তু শনিবার এবং রবিবার কলকাতায় এখন কিন্তু চেম্বার স্টার্ট হয়ে গিয়েছে। শনিবার করে কিন্তু আপনারা খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, এবং রবিবার করে কোন চেম্বারে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন, সেটা একটু হেল্পলাইন নাম্বারে জেনে নেবেন, তারা কিন্তু সহযোগিতা করে দেবে। ডাক্তারবাবুর কাছে এটাই জানতে চাইবো যে দাঁতে ব্যথা আমরা নিজেরা টের পেতে পারি, পেটে ব্যথা বুঝতে পারি, মাথায় ব্যথা বুঝতে পারি, কিন্তু সুগারের মাত্রা বাড়ছে সেটা আমরা বুঝবো কি করে? হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। আজকে প্রোগ্রামে আমি শুরুদিকে আয়ুর্বেদের সুগারকে আয়ুর্বেদে কি বলে বা কি থাকলে সুগার হয়েছে আমরা বুঝতে পারবো। আমাদের আয়ুর্বেদে এটাকে মধুমেহ রোগ বলা হয়, যেটা প্রমেহ রোগের একটা ভাগ। প্রমেহর মধ্যে বাতজ প্রমেহ হচ্ছে 4টি রয়েছে, তার মধ্যে মধুমেহ হচ্ছে একটা, যেটাকে এখনকার দিনে ডায়াবেটিস মেলাইটাস বলা হচ্ছে। ডায়াবেটিস মেলাইটাসের 2-4টে লক্ষণ রয়েছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আপনারা শুনে রাখুন, যাদের সুগার নেই তারা এটা ভালোভাবে শুনে রাখুন। কারোর ক্ষেত্রে ঘন ঘন বাথরুম হচ্ছে, রাত্রিবেলায় 4-5 বার বাথরুমে উঠতে হচ্ছে, যেখানে পেচ্ছাপ করছেন সেখানটা ফেনা হয়ে যাচ্ছে, বা সেই জায়গাটা পিঁপড়ে ঘেরে ধরছে, বা এছাড়া কি হবে, জেনারেল উইকনেস মানে শারীরিক দুর্বলতা, খিদের প্রবণতা বেড়ে যাবে, মানে সবসময় লেথার্জি থাকবে, মনে হবে একটু শুয়ে পড়লে ভালো হয়, কাজ করতে ভালো লাগছে না, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। এই যে কথাগুলো বললাম, যারা এখনো সুগার ডায়াগনোসিস হয়নি, মানে যারা এখনো সুগারের ওষুধ খাচ্ছেন না, তাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা দেখতে পান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সুগার টেস্টটা করাবেন। আর একটা, শরীরটা ভেঙে যাচ্ছে হঠাৎ করে, 60 কেজি ওজন ছিল 50 হয়ে যাচ্ছে, সেটা অনেকগুলো কারণে হতে পারে। তার মধ্যে একটা কারণ কিন্তু সুগার, আর একটা কারণ থাইরয়েড, আর একটা অনেক কারণ রয়েছে, কিন্তু সুগার থেকে কিন্তু হঠাৎ করে তার বডি ওয়েটটা কমতে পারে। তো এইগুলো যারা লক্ষ্য করছেন হঠাৎ করে হচ্ছে এই ধরনের সমস্যাগুলো, তারা অবশ্যই ব্লাড টেস্ট করান বা নিয়ারেস্ট চেম্বারে কারোর দেখান। দেখি সুগার ডায়াগনোস হলে আমি সব সময় সবাইকে বলি আয়ুর্বেদের হাত ধরুন বা এনবিপির হাত ধরুন, কারণ সুগারের বিকল্প ট্রিটমেন্ট আমি বলবো অন্য প্যাথিতে নেই। কারণ সুগারকে শুধুমাত্র ট্রিটমেন্ট করা নয়, সুগারের পাশাপাশি কিডনির ট্রিটমেন্ট, চোখের ট্রিটমেন্ট, নার্ভের ট্রিটমেন্ট এবং হার্টের ট্রিটমেন্ট আমাদের সাইড বাই করতে হয়। কারণ সুগারকে আমরা এই জন্যই বলি সাইলেন্ট কিলার, কারণ এতগুলো অর্গানকে এ ক্ষতি করে দেয়। একদম একদম। কে আছেন একটু দেখে নি আগে। নমস্কার। নমস্কার, রজত দে বলছি। হ্যাঁ বলুন রজত বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি বারাসাত থেকে। বারাসাত থেকে, হ্যাঁ বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা হচ্ছে আমার খাবার কিছুতে হজম হতে চাচ্ছে না। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 34। 34। এই সমস্যাটা কতদিন লক্ষ্য করছেন? মানে আমি মাস 6 ধরুন বছর খানিক ধরে এটাই গিয়ে করছে। আগে না এরকম হতো না, কোনো পরিমাণে হজম হতে যাচ্ছে না। খাবার খাচ্ছি, খাবারটা কি বাড়ি, সন্ধ্যাবেলা খাবার খেতে ইচ্ছা করছে না, পেট ফুলে থাকছে, কোনো পরিমাণে হজম হতে যাচ্ছে। রাত্রে খেলে মানে খুব অস্বস্তি হচ্ছে শুতে। খাবারটা কি বাড়ির খান নাকি কর্মসূত্রে বাইরে খেতে হয় বেশিরভাগটা? 50-50। আচ্ছা, সময় মতো মেনটেন করে খান তো? সকালে টিফিনের টাইম, দুপুরে খাওয়ার সময়? সকালেরটা, দুপুরেরটা এদিক ওদিক হয়, আর রাত্রেরটা ঠিকঠাক হয়। আচ্ছা, তেল ঝাল মশলা বেশি খাওয়ার প্রবণতা রয়েছে? তাই তো হয়ে যায় স্যার। আচ্ছা, ওইটাকে একটু কমাবেন। হ্যাঁ, তেল ঝাল মশলার পরিমাণ বা ফ্যাট ফুড, যেগুলো অয়েলি ফুড, সেগুলো একটু কম করার চেষ্টা করুন, ঠিক আছে? এলএফটি কোনো রিপোর্ট করিয়েছেন, কাউকে দেখিয়েছেন এর জন্য? এমনি নরমাল আমি ডাক্তার দেখিয়েছিলাম, বাট ওষুধ খাচ্ছিলাম, তার যে ছেড়ে ওষুধ যখন কম বিয়ে করে দিচ্ছে, তারপর সে যেই কে সেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনি একটু আয়ুর্বেদের হাতটা ধরুন, কারণ আয়ুর্বেদের মধ্যে এই ধরনের সমস্যার খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। কারণ আপনি শুনতে থাকুন, আমি বলছি টিভিতে। মডার্ন সায়েন্সে কি হয়, আমাদের এই যে ইনডাইজেশন হচ্ছে, মানে খাবারটা হজম হচ্ছে না, পেটটা ফুলে থাকছে, গ্যাস অম্বলের সমস্যা লাগছে, এটা কি হয়, আমাদের ইনডাইজেশনের ফলে হয়।
সেটা কেন হচ্ছে? আমাদের শরীরে আয়ুর্বেদ মতে স্টমাকের মধ্যে যেটা গ্যাস্ট্রিক জুস আমরা মডার্ন সায়েন্স মতে বলছি, সেইটা কিন্তু আমাদের আয়ুর্বেদে বলা হয় পাচকাগ্নি বা জঠরাগ্নি। অগ্নি মানে কি? আমরা জানি আমরা খাবার যখন গরম করি বা খাবার সেদ্ধ করি আমাদের আগুনের দরকার পড়ে, সেই রকমই আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে আমরা যে খাবারটা খাচ্ছি যখন আমাদের খাদ্য থলিতে যাচ্ছে সেখানে জঠরাগ্নি বা পাচকাগ্নি রয়েছে, যেটা ওটাকে রান্না করতে সাহায্য করছে। ওই জঠরাগ্নি বা পাচকাগ্নিটা যখন কমে যায় আমাদের শরীরে, তখন কিন্তু এই ধরনের ইনডাইজেশনের প্রবলেমটা আসে। আপনি মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করবেন, এর দেখবেন কি আপনি যতদিন খাচ্ছেন ততদিন এটা ঠিক থাকছে, যখন বন্ধ করে দিচ্ছেন তখন আবার জিনিসটা ফিরে আসছে। কিন্তু আয়ুর্বেদের প্রপার ট্রিটমেন্টের যদি আপনি আসেন, আমরা কিন্তু জঠরাগ্নি বা পাচকাগ্নির ট্রিটমেন্টটা করব, যাতে কি হবে যাতে আমাদের এই ডাইজেশন পাওয়ারটা বাড়বে। ভবিষ্যতে গিয়ে আমাদের এই ধরনের গ্যাস অম্বলের সমস্যা হবে না বা এই ধরনের ইনডাইজেশন হবে না। আপাতত একটা কথা মনে রাখুন, তেল ঝাল মশলা কম খান আর খাবারটা টাইম মতো করার চেষ্টা করুন। কোল্ড ড্রিঙ্কস, গরম চা, গরম খাবার, গরম ডাল এগুলো খাবেন না। বারাসাত থেকে ফোন করেছিলেন, আপনার নিয়ারেস্ট চেম্বারটা হবে মধ্যমগ্রাম। আমাদের হেড অফিস যেটা এনবিপি সেটা হচ্ছে মধ্যমগ্রামে। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, একটু সুবিধা মতো একটু সময় করে আপনি আসুন, ট্রিটমেন্টটা স্টার্ট করুন। আশা করছি 2 থেকে 4 মাসে আপনার এই সমস্যাটা চলে যাবে। চলে গেলে কি এরকম নয় কি আবার ভবিষ্যতে ওষুধ বন্ধ করলে ফিরে আসবে। আমি আপনাকে বলছি এটা ওষুধ বন্ধ করার পরে যেটা এখন দেখছেন ফিরে আসছে, আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে এটা ভবিষ্যতে আর কোনোদিনই ফিরে আসবে না। একদম। এবং তার পাশাপাশি পেটের সমস্যায় তো আমরা জর্জরিত, কিন্তু আমাদের পেটের সমস্যার পাশাপাশি আরেকটা সমস্যায় জর্জরিত, সেটা হচ্ছে অ্যাডভাইসের সমস্যা। যখনই আপনি কাউকে বলবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ির লোকদের যে আমার পেটের সমস্যা হচ্ছে, তারা এত ভালো আপনাকে সাজেশন দেবে যে এমবিবিএস ডক্টরও বোধহয় এত ভালো সাজেশন আপনাকে দিতে পারবেন না। এই নিজে নিজে ট্রিটমেন্ট করব বা শুনে শুনে পেটের সমস্যার সমাধান করব, ডাক্তারবাবু, এই প্রবণতা আমাদের থাকে। আমরা ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনো রোগের ক্ষেত্রে ডাক্তারবাবু ছাড়া কারুর কথা শুনে মেডিসিন যদি আপনি খান, তাহলে সেটা কতটা মারাত্মক ক্ষতিগ্রস্ত কারণ হতে পারে আপনার জন্য, ডাক্তারবাবুর থেকেই সেটা শুনবো। তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বিগ গার্ডেন থেকে সঞ্জয় বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে মানে খাওয়া দাওয়া করছি কিন্তু ঠিক মতন মানে হজম হচ্ছে, খিদে হচ্ছে, কিন্তু তবুও গ্যাস পাম্প করছে। বয়স কত এখন? আর পেটে ব্যথা করছে মাঝে মাঝে, পটি ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, বয়স কত এখন? 27। এটা কতদিন লক্ষ্য করছেন? এটা হচ্ছে বছর খানেক হবে এটা? হ্যাঁ, মাঝে মাঝে ঠিক হয়, আবার দেখে শুরু হয়ে যায়। আচ্ছা, আপনি কি এর জন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা কোনো রিপোর্ট করিয়েছেন? না স্যার, এখনো করাননি। আমি আগের ফোনটা আলোচনা করছিলাম, আপনি শুনেছেন কি কি বলেছি? হ্যাঁ স্যার শুনেছি, কিন্তু আমার অত খাওয়া দাওয়া না, মোটামুটি নরমাল খাবারের উপরই আমি থাকি। আচ্ছা, তবু চেষ্টা করবেন তেল ঝাল মশলাটার পরিমাণটা কমানোর। কি বললাম বুঝলেন? আর আপনাকে আরো কিছু আমি কথা বলছি, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। এখনকার দিনে দেখছেন একজনের বয়স বললেন 32 না 35, এনার বয়স 27। তো হজম শক্তিটা আমাদের কমে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে? আমাদের ফুড কোয়ালিটির জন্য হতে পারে, বা আমাদের কি হবে, আমাদের টেনশন, অ্যাংজাইটি, এখান থেকেও কিন্তু আমাদের একটা ইনডাইজেশনের প্রবলেম আসতে পারে। আমাদের অত্যধিক যখন চাপ হয়ে যায়, আমাদের কিন্তু হরমোনটা এক্সেসিভ রিলিজ হয়, যেটা হচ্ছে অ্যাড্রিনালিন বলে। অ্যাড্রিনালিন যখন এক্সেসিভ রিলিজ হয়, আদার হরমোনগুলো কিন্তু রিলিজ হওয়া কমে যায়, আমাদের শরীরের অন্যান্য কাজগুলো কমে যায়। তো সেখান থেকে একটা ইনডাইজেশনের প্রবলেম আসতে পারে। তারপর আমি যেটা বললাম, আয়ুর্বেদ মতে পাচকাগ্নি বা জঠরাগ্নিটা কম থাকলে সেক্ষেত্রে হতে পারে যখন গ্যাস্ট্রিক জুসটা প্রপারলি আপনাদের খাবারটাকে পাচন করতে পারছে না, তখন এটা হবে। আপনি খাবার দাবারটা নর্মাল করেন বললেন, খুব ভালো, নর্মালি করবেন। আর আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, এটা শরীরে বেশি দিন ফেলে রাখবেন না। কি দোকানে গেলাম, দুটো ওষুধ খেলাম, হ্যাঁ এখন তো ঠিক আছে। এটা যত আপনি এই ধরনের অ্যান্টাসিড বা এই ধরনের ওষুধ খেতে থাকবেন, যখন 10 বছর, 15 বছর, 20 বছর হবে, তখন কিন্তু গ্যাস্ট্রিক আলসার, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, মানে পেটের মধ্যে জ্বালা পোড়া করবে, পেটে ভার ভাব লাগবে, এই ধরনের সমস্যাগুলো চলে আসবে। অন্য সমস্যাগুলো, ফ্যাটি লিভার চলে আসবে, অনেকের ক্ষেত্রে গল স্টোন চলে আসবে। তো আপনাকে আমি বলবো, আপনি বি গার্ডেন থেকে ফোন করেছেন, আমাদের শিবপুরে চেম্বার রয়েছে, শিবপুরে এনবিপি চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন নিচে দুটো, যে কোনো একটা নোট করে নিয়ে একটু কন্ট্যাক্ট করে নিন। আপনি একটা সময় মতো এসে আমাদের দেখান, আমরা যে অ্যাডভাইসটা দিয়ে দেবো সেই অ্যাডভাইসটা প্রপারলি ফলো করুন। আর মেডিসিনটা আমরা যেটা দেবো খান। আমি আশা করছি 4 থেকে 6 মাসের মেডিসিন খেলে আপনার এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার।
নমস্কার, আমি বহরমপুর থেকে অমিত রায় বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে আমার এটা প্রায় বছর দেড়েকের সমস্যা। মানে একটু রোদে গরমে বেরোলেই বা ধরুন ধুলোবালির মধ্যে থাকলেই না মানে চোখ মুখ লাল হয়ে যায়, প্রচন্ড হাঁচি হয়। আচ্ছা আচ্ছা, অ্যালার্জির কোনো টেস্ট করিয়েছেন এর জন্য? না, টেস্ট কিছু করানো হয়নি, কিন্তু ওই মানে হাঁচি কাশি বা ঠান্ডার ওষুধ খেলে তো মোটামুটি কমে যায় ওটা। মানে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ বা অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ খেলে এটা কমে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমার হচ্ছে এটা পার্মানেন্ট কিন্তু কোনো সলিউশন হচ্ছে না আমার। মানে রোদে গরমে থাকলে বা একটু ধুলোবালি যদি যায় নাকে মুখে, তো চোখ মুখ লাল হয়ে পুরো মানে নাক দিয়ে জল পড়বে, কি হবে এরকম। এইভাবে তো বেশি দিন করা ভালো না। কি আমি কতদিনে এইভাবে অ্যান্টি হিস্টামিনিক বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খাবো? আপনি বহরমপুরে কোথা থেকে বলছেন? বহরমপুরের বাস স্ট্যান্ডের কাছ থেকে। আচ্ছা, আপনার এর পার্মানেন্ট কিউরের জন্য আপনার আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনি টিভিতে একটু শুনুন, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। তো ওনার ক্ষেত্রে যেটা প্রবলেম, অ্যালার্জিক প্রবলেম থাকে, অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে, অনেকে পোলেনের অ্যালার্জি থাকে, মানে ফুলের রেণুতে অ্যালার্জি থাকে, অনেকে খাবারে থাকে, অনেকে সূর্যের কাছে অ্যালার্জি থাকে। তো অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে। তার জন্য প্রথম কথা আপনাকে কি বলবো, এতদিন ধরে 1.5 বছর ধরে ভুগছেন, একটা আইজি টেস্ট করানোর দরকার ছিল। কি ওই পরিমাণটা কতটা, কারণ আইজি হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে একটা অ্যান্টিবডি, যেটা হচ্ছে পরিমাণ বাড়া মানে তার আপনার শরীরের মধ্যে অ্যালার্জি রয়েছে। আর একটা টেস্ট দরকার ছিল আপনার, সেটা হচ্ছে সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট। সেই অ্যালার্জি টেস্টটা করলে আপনি যে ভাবছেন আমি শুধুমাত্র রোদ্রু বা ধুলোতে গেলে এই সমস্যাটা হচ্ছে, হ্যাঁ আপনার ডাস্ট অ্যালার্জি আছে, আপনার হয়তো সান অ্যালার্জি আছে, তার সাথে আপনার খাবারেও কিছু কিছু অ্যালার্জি আছে। আমরা খাবারের অ্যালার্জি সাধারণত কী ভাবি, আমাদের ডিমে অ্যালার্জি থাকতে পারে, পুঁই শাক বা চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, এগুলো বা মাটনে অ্যালার্জি থাকে। তো আমরা এগুলো স্বাভাবিকভাবে ভাবি, কিন্তু আমরা ভাবি না যে আমাদের আম খেলে অ্যালার্জি হতে পারে, আমাদের পেঁয়াজ খেলে অ্যালার্জি হতে পারে, আমাদের আটার রুটি খেলে অ্যালার্জি হতে পারে, কলা খেলে, এইগুলোর মধ্যেও কিন্তু অ্যালার্জি থাকে। তো টোটাল এই রিপোর্টটা আপনার দরকার রয়েছে। আর আপনার জন্যে আমাদের আয়ুর্বেদিক খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, কারণ আমরা বলে থাকি স্কিনের যে কোনো রোগ, মানে অ্যালার্জি হোক, সোরিয়াসিস হোক, ভিটিলিগো হোক, তার জন্য আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে হয়। আর ব্লাড পিউরিফায়ার অন্য কোনো প্যাথিতে নেই, একমাত্র আয়ুর্বেদিক কিন্তু ব্লাড পিউরিফায়ার রয়েছে, মানে রক্তকে শোধন করতে পারবে। ওরা রোগটাকে ওপর থেকে ঢাকা দিতে পারবে, চাপা দিতে পারবে, ওরা ভেতর থেকে কিন্তু সারাতে পারবে না। কিন্তু আয়ুর্বেদের মধ্যে সেই ট্রিটমেন্ট প্রসিডিওরটা রয়েছে, পঞ্চকর্ম থেরাপি রয়েছে, মেডিসিনাল থেরাপি রয়েছে, মানে মেডিসিন রয়েছে, শাস্ত্রীয় মেডিসিন, পেটেন্ট মেডিসিন, দু ধরনের হার্বাল মেডিসিন রয়েছে, আমাদের কিছু মেটালিক মেডিসিনও থাকে। তো সেইগুলোর মাধ্যমে আমরা আপনার ব্লাডটাকে পিউরিফাই করব। এবং তার সাথে কফ দোষ বলে একটা আপনারা শুনে থাকবেন মা ঠাকুমার কাছে, বায়ুপিত্ত কফ নিয়ে আয়ুর্বেদ। তো তার মধ্যে কফ রোগটা হচ্ছে, কফ দোষটা যখন বেড়ে যায় তখন এই ধরনের স্কিনের প্রবলেম দেখা যায়। তো কফ দোষকে কমানোর তো কেউ ট্রিটমেন্ট জানে না আয়ুর্বেদ ছাড়া, কারণ আয়ুর্বেদই বলেছে কফ হচ্ছে এক ধরনের দোষ শরীরের মধ্যে, এটা বেড়ে গেলে বিভিন্ন রোগ হতে পারে, তার মধ্যে স্কিনের প্রবলেম বেশি হয়। তো আপনি একটু বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু যোগাযোগ করে নেবেন, নিচে হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন। বহরমপুর চেম্বারে এসে আমাদের একটু দেখিয়ে নিন, দেখিয়ে আমরা যেভাবে অ্যাডভাইসটা দেবো আপনাকে সেই অ্যাডভাইসটা মেনে চলবেন। তার সাথে যে মেডিসিনটা দেবো সেই মেডিসিনটা ঠিকঠাকভাবে খাবেন, খেলেই দেখবেন আপনার এই সমস্যাটা 4 থেকে 6 মাসে ঠিক হবে বা 8 মাসে ঠিক হবে। কিন্তু আপনাকে একটা প্রমিসও এনবিপি করবে বা আয়ুর্বেদ করবে, এটা কিন্তু ওষুধ বন্ধ করার পরে আর ফিরে আসবে না, যেটা অন্য প্যাথির ক্ষেত্রে আপনার হচ্ছে। একদম। তবে পরের বন্ধুর সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি সুজয় ঘোষ বলছিলাম। কোথা থেকে বলছেন সুজয় বাবু? থেকে। হ্যাঁ সরি, ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে ম্যাম চুল পেকে যাচ্ছে খুব। বয়স কত? 30। 30 বছর, চুল পেকে যাচ্ছে। বাড়ির কারো হেরিডিটিতে এই সমস্যাটা রয়েছে? হ্যাঁ রয়েছে। মানে ছোট বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাটা আগে বাবা বা কারুর ছিল এটা? সেরকম তো জানি না, কিন্তু বাবার ইদানিং দেখছি ভালোই পেকে গেছে। আচ্ছা, লিভারের কোনো সমস্যা রয়েছে? ওজন ঠিকঠাক হয় না। না মানে কোনো লিভারের রিপোর্ট কখনো করিয়েছেন? না 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 না। আচ্ছা, কারণ আয়ুর্বেদে আপনি যেটা বলছেন, আমাদের এই রোগটা আয়ুর্বেদে কিন্তু আগে থেকেই বলা রয়েছে, পালিত্য বলা হয় এটাকে। খালিত্য মানে হচ্ছে হেয়ার লস, এবং পালিত্য মানে হচ্ছে গ্রেইং অফ হেয়ার, মানে যেটা আপনি বলছেন সাদা হয়ে গেছে। তো আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে বহু পেশেন্ট আসেন যাদের ক্ষেত্রে এই হেয়ার লসের সমস্যা থাকে, বলে ডাক্তার আমার কম বয়স, আমার চুলটা পেকে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ট্রিটমেন্ট করতে গেলে আয়ুর্বেদ ছাড়া কোনো রাস্তা নেই। আপনাকে কয়েকটা রিপোর্ট করাতে হবে, লিভারের দোষ থাকলে, হজমের সমস্যা থাকলে এই ধরনের সমস্যাটা আসতে পারে। লিপিড প্রোফাইল, যেটা আমরা কেউ জানি না, কোলেস্টেরল লেভেল যদি আমাদের শরীরে বাড়া থাকে, আমাদের গ্রেইং অফ হেয়ার বা সাদা চুল আসতে পারে।
এবং কি আমরা যদি এমন একটা অ্যাটমসফিয়ারে থাকি যেখানে পলিউশন বেশি, সেখান থেকে আমাদের আসতে পারে এরকম গ্রেইং অফ হেয়ারের সমস্যা। জলের মধ্যে আয়রনের মাত্রা বা অন্য ধরনের খনিজের মাত্রা যদি কোথাও বেশি থাকে, সেক্ষেত্রে এই সমস্যাটা আসে এবং হেয়ার লসের সমস্যাটাও আসে। তো আপনাকে আমি বলবো একটাই কথা, আপনি একটু আমাদের সাথে দেখা করুন, কারণ কম বয়সে যদি চুলটা পেকে যায় সেটা একটা দেখতে খারাপ লাগে বা নিজের ক্ষেত্রেও সেটা মানে মানিয়ে নিতে, সমাজের সাথে মানিয়ে নিতে অসুবিধে হয়। তো আপনি যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, দুর্গাপুর থেকে না ফোন করেছিলেন না কোথায়? না, এদিক থেকে ব্যারাকপুর থেকে ফোন করেছিলেন। তো ব্যারাকপুর থেকে আমাদের মধ্যমগ্রাম চেম্বারটা কাছে হবে, আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার আমাদের চেম্বারে এসে দেখিয়ে নিন। আর চেষ্টা করবেন এখন তেল ঝাল মশলা এগুলো ফ্যাট ফুড বা যেগুলো অয়েলি সাবস্ট্যান্স যেমন রেড মিট হোক বা এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড রাখবেন। আর আমাদের সাথে দেখা করুন, ট্রিটমেন্ট রয়েছে, কিছু হেয়ারের অয়েল রয়েছে, কিছু আমাদের পঞ্চকর্মের থেরাপি রয়েছে, যার মাধ্যমে এটাকে আটকানো সম্ভব এবং যেটুকুনি হয়েছে সেটাকে আবার আগের অবস্থায়, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। আর 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করতে একদম ভুলবেন না। কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, খিদিরপুর নতুন চেম্বার শনিবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু অবশ্যই চেম্বার কিন্তু রয়েছে, চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতিবাগ, কালীঘাট, ল্যান্সটাউনে পাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু পাচ্ছেন, মধ্যমগ্রামে কিন্তু চেম্বার পাচ্ছেন সোমবার এবং শুক্রবার করে। এছাড়া দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতেই পারেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মেদিনীপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করুন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু পাচ্ছেন। নর্থ বেঙ্গলের বন্ধুরা ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন, বাংলাদেশে চেম্বার পাচ্ছেন, ঢাকাতে এপ্রিল মাস থেকে। এবং তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন 9831020886 এই নাম্বারে। এপ্রিল মাসের 2 তারিখে রায়গঞ্জে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া শিলচর, আরামবাগ এবং হলদিয়াতে চেম্বার রয়েছে এবং তার জন্য কিন্তু অবশ্যই ফোন করে একটু কথা বলে নিতে হবে। রবিবারও কিন্তু আপনারা কলকাতায় চেম্বার পেয়ে যাচ্ছেন, তবে একটু ফোন করে না জেনে কিন্তু কোনো চেম্বারে চলে আসবেন না। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম মানে আমার স্ত্রীর হাতে আঙুলের মাথাগুলো ফেটে যায়, ফেটে যাওয়ার পরে রস বেরোয়, তারপরে চামড়া উঠতে আরম্ভ করে, হ্যাঁ, এবং সে ঘামাচির মতো ছোট ছোট ফিসফিস। এটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় না বললো 3-4 বছর। আচ্ছা, এর জন্য ট্রিটমেন্ট তো করিয়েছেন, তো কোনো উপকার তো পাননি? না, হোমিওপ্যাথি ওষুধ করিয়েছিলাম কিন্তু উপকার পাইনি। তো আপনার বাড়ি থেকে কোন চেম্বারটা কাছে পড়বে, মেছেদা, হেরিয়া না খড়গপুর? হেরিয়া চেম্বারে একটু ওয়াইফকে নিয়ে এসে যোগাযোগ করুন। কি বললাম বুঝতে পারছেন? কারণ এই জিনিসটা যখন হেরি, আপনি দেখুন হেল্পলাইন নাম্বারে ফোন করুন। দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে নিচে, নোট করেছেন? 9830235527 বা 37 নোট করেছেন? আচ্ছা, এই নাম্বার দুটো নোট করুন, দেখুন স্ক্রিনে এখনো হয়তো যাচ্ছে, এই নাম্বারে ফোন করুন। হ্যাঁ, কারণ ওনার যেটা প্রবলেম হবে ভবিষ্যতে, এটা আরো মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা আপনার ফাঙ্গাল ইনফেকশনে এটা চলে যাবে। তার ফলে কি হবে, আস্তে আস্তে হাতগুলো সাইনোসিসের দিকে যাবে, মানে হাতের আঙুলের ডগগুলো পচতে শুরু করবে এবং যেখান থেকে অ্যাম্পুট অবধি করতে হতে পারে, মানে কেটে বাধ্য দিতে হতে পারে। তো এটা এতদিন ধরে ফেলে রাখবেন না। আবার আমরা যে প্ল্যান্টার সোরিয়াসিস বলি, প্ল্যান্টার সোরিয়াসিসেও কিন্তু ওই হাতের ডগায় এই ধরনের জিনিস পাওয়া যায়। কিন্তু আমি সবসময় বলেছি স্কিনের প্রবলেমটা সবসময় সামনে থেকে দেখে ট্রিটমেন্ট করলে ভালো হয়। তো আপনি হেল্পলাইন নাম্বারটা টুকে নিন, টুকে একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে হেরিয়ার কোথায় চেম্বার রয়েছে সেটা জেনে নিন। ওনাকে নিয়ে একদিন এসে দেখা করুন, যেভাবে ট্রিটমেন্ট করতে বলা হবে ওইভাবে করুন, দেখবেন একদম কমপ্লিট কিওর হয়ে গেছে। একদম। 9830235527 বা 37। কেন বললাম নাম্বার দুটো? অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব, তবে আপনারা এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন, যে কোনো প্রশ্ন রাখতে পারেন এবং চেম্বার সম্পর্কেও কিন্তু জানতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।